ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিসমা জারিন খান। দর্শক, আজকে বিজনেস মিররের জন্য একটি বিশেষ দিন। আমরা দেখতে দেখতে 200 পর্বে এসে পৌঁছেছি। আপনাদের ভালোবাসা এবং আপনারা আমাদের সাথে ছিলেন বিধায় আমরা দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আমরা চেষ্টা করেছি এই দীর্ঘ সময়ে আপনাদেরকে আমাদের অর্থনীতির নানান দিক আপনাদের সামনে তুলে ধরার জন্য, অর্থনৈতিক সংকট, সমস্যা সমাধান এবং বিভিন্ন অর্থনীতির যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। দেখতে দেখতে আমাদের 200 পর্ব চলে এসেছে। আমরা আশা করছি দীর্ঘ পথ চলায় আপনারা যারা সাথে ছিলেন আপনারা আগামীতেও সাথে থাকবেন এবং আমরা আরও অনেক দূর যাব। তো সবাইকে বিজনেস মিরর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। আমাদের আজকের এই বিশেষ দিনে আমাদের সাথে আলোচনা করার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন ডক্টর রাশিদ আহমেদ হুসাইনি, পরিচালক বিজিএমইএ, ব্যবস্থাপনা পরিচালক নেক্সাস গ্রুপ। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, চেয়ারম্যান ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আজকে আসলে যে টপিকটি সিলেক্ট করেছি, আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে যে এখন যুদ্ধটি চলছে সেটি তো সারা বিশ্বে একটি বড় ধরনের প্রভাব পড়েছেই। আমরা দেখছি যে রিসেন্টলি বাংলাদেশ সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, সেখানে দোকানপাট সন্ধ্যা 7টা পর্যন্ত, আমরা দেখছি যে 7টার পরে সেটি বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং 4টা পর্যন্ত অফিস আদালত খোলা রাখার কথা বলা হয়েছে। তেমন একটা বিশেষ পরিস্থিতিতে যেখানে সারা পৃথিবী একটা কঠিন সময় পার করছে, বাংলাদেশ সরকারও সেখানে চেষ্টা করছে যে বাংলাদেশের অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল রাখার জন্য। একটু আমি জানতে চাই, ব্যবসায়ী হিসেবে আসলে কেমন সময় পার করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আজকে বাংলা ভিশনের বিজনেস মিররের 200তম পর্বে আমাকে ইনভাইট করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই দীর্ঘ পথ চলায় যারা পরিশ্রম করে বোধহয় এসেছেন সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। আজকে আসলে যেই টপিকস নিয়ে আমরা আলাপ করছি এইটা আমাদের বাংলাদেশের জন্য তো বটে, এটা সারা বিশ্বের একটা গ্লোবালি একটা ক্রাইসিস চলছে। জ্বালানি, ওয়ার্ল্ডের অর্থনীতি জ্বালানিটা বিশেষ ভূমিকা পালন করে। জ্বালানি ছাড়া কিন্তু কোনো দেশের অর্থনীতি মেরুদণ্ড সাগরে দাঁড়ানোর স্কোপ নাই, কারণ প্রত্যেকটা উৎপাদনমুখী শিল্পের সাথে শুধুমাত্র গার্মেন্টস নয়, আরও যা আছে, বিশেষ করে যেমন জ্বালানি আমাদের সেচ প্রকল্পে জ্বালানি লাগে, সার উৎপাদনে জ্বালানি লাগবে, তৈরি পোশাকে জ্বালানি লাগবে, যত কিছু র মেটেরিয়ালস বলেন সবগুলো জ্বালানির সাথে নির্ভরশীল। আর বাংলাদেশ যেহেতু জ্বালানি আমদানিকারক উপরে নির্ভরশীল, আমরা আমাদের বাংলাদেশের এই সক্ষমতা এখনো হয়নি যে আমরা জ্বালানি বা বিদ্যুৎ আমরা স্বয়ংসম্পূর্ণ দিতে পারি নাই। আমরা বিভিন্নভাবে আমদানি করে চাহিদা মেটাবার চেষ্টা করছি। আজকে যুদ্ধের আগেও আমরা সবসময় একজন গার্মেন্টস উদ্যোক্তা হিসাবে আমরা যখনই কথা বলার সুযোগ পেয়েছি, আমরা বারবারই সরকারের কাছে আমরা এই আহ্বানটুকু রেখেছি, এই শিল্পকে যদি আমরা এটাকে যদি আমরা উন্নত থেকে উন্নতর করতে চাই তাহলে আমাদের এই জ্বালানির একটা দীর্ঘমেয়াদী একটা সিকিউরিটি আমাদের প্রয়োজন। আপনি জানেন যে আমরা বাংলাদেশের যে পরিমাণ বিদ্যুৎ এবং গ্যাস প্রয়োজন, আমাদের যতটুকু আমরা কনজিউম করতে পারি তার 60%ও আমাদের এখানে কিন্তু আমরা ব্যাক আপতে পারি না। অলমোস্ট 50 to 60% কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হয় বাইরে থেকে আমদানি। এতে করে আমরা এই যুদ্ধের আগেও কিন্তু বিদ্যুৎ এবং গ্যাসে আমরা আমাদের ইন্ডাস্ট্রিগুলি আমরা সচল রাখতে গিয়ে হিমটিম খেতে হচ্ছে, যার কারণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার কারণে আমরা বিদ্যুতের ব্যাকআপ হিসেবে ডিজেল জেনারেটর ইউজ করে কিন্তু আমরা উৎপাদন ধরে রাখার চেষ্টা করেছি। এবং দীর্ঘ পরিক্রমায় আমরা, আপনি শুনে খুশি হবেন যে আমরা আমেরিকার মার্কেটেও কিন্তু আমরা চায়না গিয়ে পিছিয়ে পেলে বাংলাদেশ কিন্তু এগিয়ে গিয়ে 2 নম্বরে এসে গিয়েছে বাংলাদেশ। আমাদের উদ্যোক্তারা আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি এবং বাংলাদেশ সরকারও বিভিন্ন সহযোগিতা এবং লজিস্টিক সাপোর্ট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। দীর্ঘ একটি পেসিস সরকার যাওয়ার পরে 5ই আগস্টের পরে আমরা সবাই যারা উদ্যোক্তারা
বুক ভরা আশা নিয়ে তাকিয়েছিলাম একটা গণতান্ত্রিক সরকার আসবে, একটা সুন্দর নিয়মতান্ত্রিকভাবে আমরা ব্যবসা করে যাব। আর যে সরকারটা এসেছে এই সরকারের উপর আমার অধিক বেশি আকাঙ্ক্ষা ছিল, কারণ আমরা দেখেছি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে কিন্তু বিশেষ করে গার্মেন্টস সেক্টরের কিন্তু এটার দিগন্তকারী পদক্ষেপ উনি নিয়েছেন। ব্যক্তিগতের মাধ্যমে কিন্তু গার্মেন্টসটা আমরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছিল। বিশেষ করে বর্তমানে গণতান্ত্রিক সরকারের জন্য তারেক রহমান সাহেব, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, উনিও কিন্তু ব্যবসা বান্ধব, উনি নিজেও, এবং আমরা দেখেছি উনি আসার সাথে সাথেই একটা ডিক্লারেশন দিয়েছেন যে বন্ধ কারখানাগুলি কিভাবে খুলে দেওয়া যায়, এবং বাংলাদেশের যে লক্ষ লক্ষ আমাদের যে শিক্ষিত বেকার, অর্ধশিক্ষিত বেকার, অশিক্ষিত বেকার, তাদেরকে ট্রেন আপ করে কাজে লাগানো কীভাবে যায়, এবং নির্বাচনী কমিটমেন্টও রয়েছে কিন্তু একটি জনগোষ্ঠী কিন্তু একটা সাডেন টাইমের মধ্যে চাকরির ব্যবস্থা করবে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই যুদ্ধের কারণে আমরা কিন্তু এই অগ্রযাত্রা বিশাল ধরনের আমরা হোঁচট খেয়েছি। বিশেষ করে বর্তমানে আমাদের জ্বালানি সংকটে আমরা কিন্তু আমাদের ফ্যাক্টরি উৎপাদন কিন্তু আমরা 25 থেকে 30% রিডিউস করতে হচ্ছে, কারণ আমরা যে পরিমাণ আমাদের ডিজেল প্রয়োজন, আমাদের ফ্যামিলি যে গ্যাস প্রয়োজন, যেহেতু সাপ্লাই চেনটা এখন নির্বিচ্ছ হচ্ছে না, এই সাপ্লাই চেনে কিন্তু 4টা ধাপে থাকে। শুনবো আপনার কাছে। ডক্টর শহীদুল জাহিদ আমাদের সাথে আছেন। একটু স্যার আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে যেই পরিস্থিতিটা আসলে এখন নতুন সরকার আসার পরে মানুষের মধ্যে একটা নতুন এক্সপেকটেশন, নতুন প্রত্যাশা তৈরি হয়েছিল, এবং যেই সংকটটা আমরা দেখছি সেই সংকটটাও আসলে নতুন। তো এই নতুন সরকার এসে নতুন সংকট মোকাবেলা করা এবং মানুষের প্রত্যাশা পূরণ, এবং সেই সাথে অর্থনীতির যে ধারাবাহিকতা সেটিটা খানিকটা বাক পরিবর্তন, ওভারঅল আসলে কিন্তু এখন আমরা দেখছি যে সাস্টেনেবল যে ইকোনমির গ্রোথের যে চেঞ্জটা সেটি কিন্তু খুব দ্রুত হচ্ছে, এবং হঠাৎ করেই আসলে কোনো সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু খুব কঠিন হয়ে পড়ছে। এমন একটা পরিস্থিতিতে আসলে বাংলাদেশ সরকার কি করতে পারে? আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে তারা খুব বেশি ভালো একটা পরিবেশ কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন না। আমরা খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম যে সরকার যখন গঠিত হলো ফেব্রুয়ারি মাসের 17 তারিখে, এরপরই 10 দিন যেতে না যেতেই হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা নতুন করে বেজে উঠল। আগে থেকে কিছুটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল, এবং সারা বিশ্বের আনাচে কানাচে, বিশেষ করে ইউরোপে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, তার পূর্ববর্তী সময়ে যে করোনা চলে গেল, এই সব কিছু নিয়ে কিন্তু একটা কনসিকুয়েন্স, একটার ধারাবাহিকতায় আর একটা কিন্তু আসলে পরম্পরায় চলতে ছিল। এবং সর্বশেষ যেটা আসলো সেটা হচ্ছে যে এই যুদ্ধের পরিক্রমার কারণে সরকারের যে একটি হানিমুন পিরিয়ড বলে থাকি, যে কোনো সরকার যখন গঠিত হয় প্রথম 100 দিন অথবা 6 মাস বা 3 মাস এরকম একটা সময়কাল নির্ধারণ করা হয় যে তারা আসলে ভবিষ্যতে কি কি কর্ম সম্পাদন করবে, তাদের যে ইশতেহার আছে সেগুলো বাস্তবায়নের জন্য তারা আসলে কোন প্রক্রিয়ায় আগাবেন সেটা সাধারণত একটা দিক নির্দেশনা বা রোড ম্যাপ দিয়ে থাকেন। কিন্তু বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পরই সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের সম্মুখীন হলো সেটা হচ্ছে জ্বালানি সংকট। এবং জ্বালানি সংকট এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে যেটা হচ্ছে জনগণ কিন্তু আশ্বস্ত হতে পারছে না। যদিও সময়ে সময়ে আমাদের সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, তাদের কর্তা ব্যক্তি যারা আছেন, তারা কিন্তু হচ্ছে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নেই, সরবরাহে কোনো বিঘ্নতা ঘটছে না। কিছুটা হয়তো বিঘ্নতা ঘটছে যেহেতু হরমুজ প্রণালী হয়ে যেহেতু আমাদের অধিকাংশ জ্বালানি বাংলাদেশে সরবরাহ হয়ে থাকে, সেটা যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, একটা সাপ্লাই চেইনে কিছুটা হলেও ব্যাঘাত আমরা লক্ষ্য করছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে যে পরিমাণ আমাদের মজুদ আছে এবং যে পরিমাণ হচ্ছে আমাদের সাপ্লাই চেইনে ইতিমধ্যে আছে, পাইপলাইনে আছে, এ সমস্ত কিছু ঠিকঠাক মতো আসা সাপেক্ষে আমাদের এখানে জ্বালানি কোনো সংকট তৈরি হবে না। কিন্তু জনগণ কিন্তু আসলে তাদের মধ্যে একটি আতঙ্ক ভাব যেটা আছে, একটা অনাস্থার পরিবেশ যেটা আছে, অবিশ্বাসের যে একটা বা সন্দেহ করার যে একটা প্রবণতা, সেটা কিন্তু আমরা আমাদের রাস্তার দিকে তাকালেই কিন্তু দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পে একদম লাইনের পর লাইন, কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন, এবং সময়ে সময়ে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় যে মানুষ কিন্তু একটা চক্র গড়ে উঠেছে ইতিমধ্যে, তারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই জ্বালানি মজুত করার কিন্তু একটা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার সেগুলো উদ্ধার করছেন, এটা একটা
আশঙ্কার দিক বটে যে মানুষ তারা আশঙ্কা পড়ে গেছেন এবং তারা মনে করছেন যে ভবিষ্যতে জ্বালানি সংকট পড়তে পারে। একটু এটি যদি একটা আপনার বিষয় add বটে। করতে চাই যে কোনো কঠিন জিনিস মোকাবেলা করার জন্য জনগণকে পাশে থাকলে সরকার সেটি আসলে উঠে যেতে পারে এবং সেটি সঠিকভাবে করতে পারে, কিন্তু এই মুহূর্তে জনগণের সহযোগিতা আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন। জনগণ যেটা এই মুহূর্তে আশ্বস্ত হতে না পারার কারণে যেটা হচ্ছে যে তার হয়তো 10 লিটার তেল হলেই চলে, 3 দিন 4 দিন 5 দিন যায়। তার হয়তো ফুল ট্যাঙ্কি, সে একবার ফুল ট্যাঙ্কি নিয়েছে, হয়তো তার এখানে 30 লিটার বা 40 লিটার তেল একবার পেয়েছে, কিন্তু তার যখন হচ্ছে 25% কমে গেছে আবার সে গিয়ে লাইন দিচ্ছে। সে মনে করছে একটা আতঙ্কের পরিবেশ কিন্তু আসলে সৃষ্টি হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা যারা গার্মেন্টসের সাথে আছেন, আপনাদের তো আসলে প্রোডাক্টের কস্টের উপর একটা বড় ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে জ্বালানি তেলের দাম যখন বেড়ে যাচ্ছে। এই ইম্প্যাক্টটা আপনারা কিভাবে, আপনাদেরকে কি বায়াররা সেই লসটা পূরণ করে দিচ্ছে বা কিভাবে আপনারা এটা সলভ করছেন? আমরা শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। জি, আপনি বলছিলেন। যে আসলে এই জ্বালানি সংকটের কারণে অবশ্যই আমাদের কস্ট কিন্তু বেড়ে গিয়েছে, সেটা কয়েকভাবে বেড়ে গিয়েছে। একটা হলো আমরা যারা রেডিমেড গার্মেন্টস যারা আমরা এক্সপোর্ট করি, আমরা র মেটেরিয়ালস আনতে হয়। তাহলে আমি যেই প্রাইসটা এক মুহূর্তে, যেমন কিছুদিন আগে যে সুতা, এই সুতার প্রাইস ছিল পার কেজিতে আমরা নিতে পারি এটাকে 2.90, 2.80, 85, 90 অবধি ছিল। গতকালকে প্রাইস হয়ে গেলো $3.20। এই যে প্রতি কেজিতে বেড়ে গেল 35-40 সেন্ট, এটা কিন্তু বায়াররা আমাদের কিন্তু প্রাইস বাড়াচ্ছে না, কারণ এই অর্ডারটা আমাদের কনফার্ম করা আরও 3 মাস আগে। যখন আমাদের কনফার্ম করে সাইন করে ফেলবেন তখন বাড়াতে কোনো সুযোগ আর নাই। আর যখন আমাদের বায়ারকে বলতে যাবেন যে আমার তো প্রাইস বেড়ে দিন, তারাও ডাইরেক্ট বলে ফেলে ইট ইজ ইউর বিজনেস, ইট ইজ নট আওয়ার বিজনেস। আর এই যুদ্ধের কারণে অনেকে কিন্তু অর্ডার স্লো করে দিয়েছে। আমরা যে অর্ডার এখন পেতাম যেটা কনফার্ম ছিল, ওয়েট দেখতেছি, যেমন কিছুদিন আগে আমরা ওয়েট করলো কি নিয়ে যে নির্বাচন হোক, একটা গণতন্ত্রে কী আসে আমরা দেখি। নির্বাচনের পরে মাত্র শুরু হবে তখনই যুদ্ধ শুরু হয়ে গেল। এই যে গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে আমরা একটা আসলে একটা দুশ্মনীকে এটা কষ্টসাধ্য কী বলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমরা যাচ্ছি। আপনি দেখেন যে গত ফ্যাসিস সরকারের পরে আসা এই গার্মেন্টস সেক্টর ভুক্তভোগী আমরা 5ই আগস্ট আন্দোলন, শ্রমিক আন্দোলন, মব দিয়ে দীর্ঘদিন কিন্তু আর্মি দিয়ে কিন্তু এই সেক্টরকে মানে সোজা করতে হয়েছে। এরপরে এটা একটু দাঁড়াতে দাঁড়াতে চলে আসলো টার্মের শুল্ক কিন্তু নীতি। পার্শ্ববর্তী দেশ যারা ভিয়েতনাম বা অন্যান্য কান্ট্রি যারা আছে, ওরা কিভাবে ক্রাইসিস কাভার আজ আমি আসছি আপনার কথায়। ট্রাম্প শুল্কের নীতির উপরে একটা ধাক্কা আমরা খেয়ে গেলাম। ট্রাম্প শুল্ক নীতি একটা সহনীয় পর্যায়ে যাওয়ার পরে অনেক দেন দুবরার পরে কিন্তু একটা জায়গা আমরা দাঁড়িয়েছি, এসে আমরা রান করবো। এখন টেক অফের সময় আসলো যুদ্ধটা। এখন অন্য অন্য দেশে যেমন আপনি চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া, তাদের কিন্তু যেহেতু রিজার্ভে এত সমস্যা নেই, তাদের বাংলাদেশ থেকে কোটি কোটি লক্ষ লক্ষ ডলার চুরি হয়ে যায় নাই, তাদের হলমার্ক কেলেঙ্কারি হয় নাই, তাদের বিসমিল্লা কেলেঙ্কারি হয় নাই, তাদের রিজার্ভ চুরি হয় নাই, তারা কিন্তু ওই দিক দিয়ে ওরা শক্ত আসছে, যার কারণে গভর্নমেন্ট তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমাদের গভর্নমেন্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু 7 দিনের ভিতরে থেকে তো দিতে হবে, কারণ আমাদের গভর্নমেন্ট তো রিজার্ভ এত শক্ত না। কারণ আপনি বলছেন যে অর্থ একটা বড় ধরনের এখন একটা বিশাল ধাক্কা আমরা গার্মেন্টসে খেয়ে গেছি অলরেডি, এবং সেটা আমরা দেখতেছি যে অর্ডার কমতেছে, আমরা ঠিকমতো উৎপাদন করতে পারছি না সময় মতো। আমরা যে একদিনে যে উৎপাদন করতাম সেখানে 25-30% উৎপাদন কমে গেছে, বিকজ আমরা কিন্তু ঠিকমতো জ্বালানি সরবরাহ করতে পারছি না। জি, আর যেটি উনি বলছিলেন যে অর্থের একটা সংকট কিন্তু আগামীতে প্রকট আকার ধারণ করবে, এবং যেটি বলছিল যে বিগত সময়গুলোতে ব্যাংক কিন্তু অনেকগুলোই আমরা দেখছি যে খালি হয়ে গেছে, ব্যাংকগুলো মার্জারের চেষ্টা করছে এবং অনেকগুলো ব্যাংক তারা সিদ্ধান্ত নিয়েছে যে কিভাবে ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা যায়। এমন একটি সময়ে, কোভিডকালীন সময়ে আমাদেরকে কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধারা বড় ধরনের সাপোর্ট দিয়েছে, কিন্তু এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এটি তো আসলে আমাদের রেমিটেন্সের উপর একটা বড় প্রভাব যদি পড়ে, তাহলে এই ব্যাংকিং সেক্টরে আসলে যারা ব্যবসায়ীরা ঋণ নিয়ে কাজ করছে বা লোনে আছেন, তারা তো ডিফল্টার আরও বেড়ে যাবে, এবং তখন এই ধরনের আসলে প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখা তো কঠিন। ডিফল্টার বাড়বে কি না এটা একটা পরের বিষয়, বাট এই ইমিডিয়েটলি যে ইফেক্টটা সেটা নিয়ে যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে
মার্চ মাসে, এই সদ্য বিগত মার্চ মাসে স্মরণকালে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে বাংলাদেশে, যেটার পরিমাণটা প্রায় $4 বিলিয়ন কাছাকাছি। এক্স্যাক্টলি বলতে গেলে এটা $3.74 বিলিয়ন রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। এটা যারা প্রবাসী ভাই বোনেরা আমাদের বাইরে কাজ করেন তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু প্রতি বছরই কিন্তু বিশেষ করে রোজা বা ঈদ উপলক্ষে একটা বড় ধরনের ফ্লো আসে। কিন্তু এবারের ফ্লোটার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা মধ্যপ্রাচ্যে যারা কাজ করেন তারা কিছু টাকা পাঠান, আবার কিছু সঞ্চয় করেন সেখানকার ব্যাংক অথবা লোকালি নিজেদের মধ্যে সঞ্চয় করে রাখেন। কিন্তু ওখানে যেহেতু যুদ্ধ পরিস্থিতি, ওখানকার লোকাল যে সঞ্চয়টা সেগুলো কিন্তু এবার তারা অনেক প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশে পাঠিয়েছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই ধারাবাহিকতার যে ফ্লো, এটা আসলে সঠিক থাকবে এরকম আমাদের খুব বেশি প্রক্ষেপণ আমরা করতে পারছি না। কারণটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ, কেউ হয়তো প্রত্যক্ষভাবে যুদ্ধে আক্রান্ত বা জড়িত, আবার অনেক দেশ আছে তারা প্রত্যক্ষ না বাট পরোক্ষভাবে এই যুদ্ধের কারণের মধ্যে কিন্তু চলে গিয়েছে বা জড়িত হয়ে আছে। তো সুতরাং ওই সমস্ত দেশে যারা কাজ করছেন তারা নিকট ভবিষ্যতে ওখানে কর্মহীন হয়ে পড়বেন না, এটা কিন্তু বলা যায় না। সেই ক্ষেত্রে যেটা দাঁড়াবে, তখন তারা কিন্তু বাংলাদেশে ফেরত আসবেন। বাংলাদেশে ইতিমধ্যেই কিন্তু বেকারত্বের পরিমাণটা বেড়ে যাচ্ছে, দারিদ্র্যের পরিমাণটাও বেড়ে গেছে। তো সুতরাং নতুন করে যারা এই মুহূর্তে বাইরে কাজ করছেন তারা এখানে এসে যদি যোগ হয়, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে খুব বড় ধরনের একটি প্রভাব পড়বে, নাম্বার 1। নাম্বার 2 সেটা আমাদের সর্বশেষ সর্বোচ্চ যেটা সবচেয়ে বেশি রিজার্ভ আমরা এই মুহূর্তে যেটা দেখতে পেলাম, প্রায় $33 বিলিয়ন, এক্স্যাক্টলি $32.8 বিলিয়ন সম্ভবত উঠেছিল। এবং আপনি জানেন যে প্রতি বছর প্রতি 3 মাস পর পর আমাদের ACU, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের থ্রুতে বেশ কিছু পরিমাণ অর্থ বা ডলার আমাদেরকে পরিশোধ করতে হয় আমদানি ব্যয়ের জন্য। কিন্তু সর্বশেষ যে হিসাবটা, আমরা এই আকু পেমেন্ট বা ACU পেমেন্ট না করেই আমাদের ডলার রিজার্ভ সেটা $1.3 বিলিয়ন কমে গেছে। আরেকটা বিষয় সেটা যে ডলার কিছু আছে কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে থাকে, আবার যেগুলো বাণিজ্যিক ব্যাংক সমূহ আছে তাদের অ্যাকাউন্টে কিছু ডলার থাকে, এবং সেখানে যে পরিমাণ ডলার, বিশেষ করে এই বেসরকারি উদ্যোক্তা বা ব্যাংকের হাতে যে পরিমাণ ডলার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর হাতে, সেটার পরিমাণটাও কমে গেছে। এখানে কারণটা হতে পারে সেটা আমরা ইতিমধ্যে ভাই জানেন, ওনারা যেহেতু আমদানি রপ্তানির সাথে জড়িত, সেটা যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে আমাদেরকে LNG আমদানি করতে হচ্ছে বা তেল আমদানি করতে হচ্ছে, এগুলো কিন্তু সচরাচর বাজার মূল্য যেটা তার চেয়ে বেশি হারে কিন্তু আমদানি করতে হচ্ছে। এবং হরমুজ প্রণালী বন্ধ থাকা মানেটা আমাদেরকে বিকল্প যে রুট আছে সেগুলোকে অনুসরণ করে আরো জ্বালানি খরচ বা পরিবহন খরচ বেশি দিয়ে কিন্তু আমদানি করতে হবে। এরপরে কিন্তু আমরা দেখলাম যে রিসেন্টলি আমাদের অর্থমন্ত্রী মিডিয়ার সামনে তিনি বললেন যে দ্রব্যমূল্যের পরিমাণ কিন্তু আগামীতে আরো বেশি বেড়ে যাবে। তো এমন একটা ক্রাইসিস, সামনে বাজেট, নতুন সরকার এবং রেমিটেন্স নিয়ে একটু আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, রিজার্ভ নিয়ে আমরা ভাবছি, আমরা বেকারত্ব এবং মূল্যস্ফীতির জায়গাটাকেও ইগনোর করতে পারছি না। এমন সময়ে আসলে আমরা কি চাইতে পারি, যেখানে আসলে গভর্নমেন্ট খুব দ্রুত একটা ইনিশিয়েটিভ নিলে সেটি আমাদেরকে দীর্ঘ সময়ে যেইভাবে আসলে অর্থনীতি চলে আসছিল, আগামীতে যাতে মুখ থুবড়ে না পড়ে বা সাস্টেনেবল একটা গ্রোথ আমরা তৈরি করতে পারি। তার মানে কি আমরা অল্টারনেটিভ কোনো ওয়েতে ইকোনমিকে আরও বেশি ভাইব্রেন্ট করতে পারি কিনা, বা নিজেদের মধ্যেই, যেমন আমাদের ব্লু ইকোনমির একটা বড় কনসেপ্ট কিন্তু আছে, সেখান থেকে আমাদের কিন্তু অর্থের একটা যোগান বহির্বিশ্বের সাথে আমরা করতে পারি। এরকম অল্টারনেটিভ ওয়েতে ইকোনমিক্যাল সাস্টেনেবল গ্রোথ তৈরি করার কোনো ওয়ে থাকবে কিনা, বা কি পরিকল্পনা নিতে পারে বাংলাদেশ সরকার? না, থ্যাংক ইউ। দেখুন যে অর্থনীতির বেশ কিছু টিয়ার আছে। একটা আছে যে একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। আপনি দেখুন, যদি শুধুমাত্র মোটা কাপড় এটা যখন যেখানে আঘাতপ্রাপ্ত হবে, তখন কিন্তু মানুষ ক্ষুব্ধ হয়ে যাবে। মোটা চাল এটা যখন মানুষ পাবে না, তখন কিন্তু ক্ষুব্ধ হয়ে যাবে। তো সুতরাং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো সরবরাহ কিন্তু সরকারের প্রায়োরিটি লিস্টে থাকতে হবে। সরকারকে তারা উদ্যমী হোক, তারা জনগণকে বুঝাক, আর জনগণের পক্ষ থেকে এটা আসা উচিত যে না, এই গ্লোবাল সংকটে আমাদেরকে একে অপরের হাত ধরে কাজ করতে হবে। জ্বালানির কথায় যেটা বললাম, এটা সংকট যতটুকু কৃত্রিম সেটা চাইলে কিন্তু আমরা পরিহার করতে পারি। মজুদ এটা না করলেই হয়, অতি মুনাফালোভিতা এটা না করলেই নয়।
এবং হচ্ছে বাসা বাড়িতে বিদ্যুতের যে অপব্যবহার সেটা না করলে আমরা কিন্তু এমন কোনো ক্ষতি বৃদ্ধি হবে না। আমরা অনুষ্ঠান শেষ করব। যেহেতু পূর্ব পরিস্থিতির কিছুটা বিষয় থাকে সংকট নিরসনের জন্য, তো সেটি আসলে কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ হলো আসলে এই বর্তমান যে সংকটটা, এটা বাংলাদেশ সরকার বা আমাদের উচিত সংকট নয়। এটা যেহেতু একটা গ্লোবালি সংকট, এটা মোকাবেলা করতে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন এবং বা তারা যথেষ্ট বিচক্ষণতা নিয়ে কিন্তু তারা চেষ্টা করতেছে এটাকে সামাল দিয়ে আনার জন্য। বাট আমার একটা মেসেজ আপনারা যদি দিতে চাই যে আমরা যারা বাংলাদেশের জনগণ, আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে, মাতৃভূমিকে মহব্বত করা পছন্দের ইমানের অঙ্গ, এটাকে ইমানে দায়িত্ব মনে করে আমাদের সমস্ত জনদের সচেতন হতে হবে, আমাদের নৈতিকতার পরিবর্তন আনতে হবে। আমরা দেশটাকে ওন করি, আমরা সঞ্চয়ী হই, এটার কোনো বিকল্প কিছু নাই, রাতাতে কিছু করা সম্ভব না। তা আমি আপনাদের মাধ্যমে আহ্বানটুকু জানাই, আমরা সবাই দেশটাকে ভালোবাসি, দেশের স্বার্থে সবাই হাতে হাত রেখে কাজ করি, না হলে সংকট মোকাবেলা সরকার দ্বারা সম্ভব। আমরাও আশা করছি যে কোনো সংকট আসলে খুব অল্প সময়ের জন্য আসে, এই সংকটকালীন সময় যদি ধৈর্য ধারণ করা যায় তাহলে সংকট নিরসনে আমরা আশা করছি যে আগামীতে, যেহেতু এটি গ্লোবাল ক্রাইসিস, তো জনগণকে ধৈর্য ধরে সরকারের পাশে যদি থাকে, আমরা আসলে আগামীর অর্থনীতিকে দীর্ঘস্থায়ী অর্থনীতি এবং সংকট মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজনেস মিররের সাথেই থাকুন।